প্রথম যখন খবরটা কানে এলো তখন মনে হলো কেউ বুঝি মজা করছে। এরকম কথা কি আর সত্যি হয়? কিন্তু গত 15 দিনে সমুদ্রের বুকে যা ঘটে গেছে সেটা কোনো রূপকথা নয়, এটা হাড় কাঁপানো বাস্তব। পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর গোয়েন্দা সংস্থাগুলোও এখনো মাথা চুলকাচ্ছে কিভাবে এতটা দ্রুত সবকিছু পাল্টে গেল। খোলা সাগরে জাহাজ থামানো হচ্ছে, অন্য রাষ্ট্রের তেল লুট করা হচ্ছে দিনের আলোতে, আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে প্রকাশ্যে। আর এই কাজগুলো করছে সেই দেশ যে গত 7 দশক ধরে নিজেকে বিশ্ব শৃঙ্খলার রক্ষক বলে দাবি করে এসেছে। ঠিক এই অস্থির মুহূর্তে বেইজিং এমন একটা চাল দিয়ে বসেছে যেটা গত 3 দশকে কোনো দেশ কল্পনাও করেনি। ভারত মহাসাগরের গভীর থেকে আরব সাগরের প্রান্ত পর্যন্ত বিস্তৃত জলরাশিতে 100 যুদ্ধজাহাজ সারিবদ্ধভাবে মোতায়েন করা হয়েছে। 100টা। এটা কোনো সামরিক মহড়া নয়, এটা একটা স্পষ্ট বার্তা। কিন্তু কেন এত বিশাল ঝুঁকি নিল চীন? উত্তর খুঁজতে হলে একটু পেছনের দিকে তাকানো দরকার। মাত্র 2 সপ্তাহ আগেও সাগর পথে চলাচল নিয়ে এতটা আতঙ্ক ছিল না। বিপদ ছিল, তবে সেটা জলদস্যু কিংবা ঝড়ের বিপদ। এখন হুমকিটা অন্য দিক থেকে আসছে। যে দেশের দায়িত্ব ছিল সবাইকে নিরাপদ রাখা, সেই দেশই এখন ভয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন থেকে যে নির্দেশগুলো বের হচ্ছে সেগুলো এতটাই হিংস্র যে খোদ পশ্চিমা বিশ্লেষকরাই থমকে গিয়ে প্রশ্ন তুলছেন, আমরা এটা কি করছি? রাশিয়ার 3টা বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়া হয়েছে। বাণিজ্যিক জাহাজ মানে এগুলোতে অস্ত্র নেই, বোমা নেই, সাধারণ মালপত্র বহন করছিল। তারপরেও ধরে নিয়ে যাওয়া হলো যেন মধ্যযুগের সমুদ্র ডাকাতি। কিন্তু আসল ধাক্কাটা এসেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। তাদের একটা তেলবাহী জাহাজ শুধু আটকানোই হয়নি, ভেতরের তেল বিক্রি করে সেই টাকা সোজা আমেরিকার তহবিলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর জাহাজটা নিলামে তুলে দেওয়া হয়েছে। একটা স্বাধীন দেশের সম্পদ দিনের আলোয় ছিনতাই হয়ে গেল, আর কেউ কিছু বলতে পারল না। এই ঘটনাটাকে বিরল বলা যথেষ্ট নয়, এটা সাম্প্রতিক ইতিহাসে একেবারেই অভূতপূর্ব। এই পুরো চিত্রটা যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমুদ্রপথে চলাচলের যে আন্তর্জাতিক কাঠামো গড়ে উঠেছিল সেটা এখন ধসে পড়ার দ্বারপ্রান্তে। আর রহস্যকর ব্যাপার হলো এই কাঠামোর স্থপতিরাই এখন সবার আগে এটাকে গুড়িয়ে দিচ্ছে। আমেরিকা তার যুদ্ধজাহাজ এমনভাবে ছড়িয়ে দিয়েছে গোটা মহাসাগরে যেন পুরো সমুদ্র তাদের ব্যক্তিগত সম্পত্তি। চীনের মালবাহী জাহাজ হোক, রাশিয়ার তেলের ট্যাঙ্কার হোক, ইরানের কার্গো জাহাজ হোক, কারোরটাই আর নিরাপদ নয়। যে কোনো সময় যে কোনো জাহাজ তুলে নিয়ে যাওয়া হতে পারে। বেইজিংয়ের সামরিক কৌশলবিদরা আসলে এই দিনটার জন্যই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তারা অনুমান করতে পেরেছিলেন ওয়াশিংটন একসময় এই সীমা অতিক্রম করবে। প্রশ্ন ছিল শুধু কখন করবে। আর যেদিন সত্যি সেটা ঘটল সেদিন চীনের প্রতিক্রিয়াটা এতটাই তীব্র ছিল যে অনেকের চোখ কপালে উঠে গেছে। 100 রণতরী একসাথে সমুদ্রে নামানো এটা সামান্য কোনো বিষয় নয়, এটা সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। সেই চ্যালেঞ্জের বার্তা একটাই, চীন পিছু হটবে না। পশ্চিমের সংবাদ মাধ্যম আর পত্রিকাগুলো শুরুতে এই সংবাদকে অতিরঞ্জিত ভেবে গুরুত্ব দেয়নি, কিন্তু উপগ্রহ থেকে তোলা ছবি কারও মোসাহেবি করে না। ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত চীনা নৌবহরের সারি দেখে এখন সবাই মানতে বাধ্য হচ্ছেন, হ্যাঁ, ব্যাপারটা একদম সত্য। এত বড় সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্যটা বুঝতে হলে ইরানের প্রসঙ্গে আসতেই হবে। তেহরান এই মুহূর্তে আমেরিকার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে। ওয়াশিংটন চাইছে ইরানের তেলের ব্যবসা সম্পূর্ণভাবে শ্বাসরোধ করতে। কিন্তু সমস্যাটা হলো চীনের কলকারখানা চালাতে ইরানি তেল অপরিহার্য। ইরানের তেল বন্ধ হওয়া মানে চীনের অর্থনীতির ধমনীতে ফাঁস লাগানো। বেইজিং এই হিসাবটা স্পষ্ট বোঝে, তাই তারা এক মুহূর্ত দেরি না করে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইরানের সমুদ্র তীরে এই মুহূর্তে চীনের 48তম রেজিমেন্টের জাহাজ পাহারা দিচ্ছে। 2টো ভারী ডেস্ট্রয়ার আর বেশ কয়েকটা কভার্ট মিলিয়ে একটা ইস্পাতের বেড়া তৈরি করা হয়েছে। উদ্দেশ্য সুস্পষ্ট, আমেরিকা ইরানের কোনো জাহাজের গায়ে হাত দিতে পারবে না। কিন্তু গল্পটা এখানে থামছে না, বরং সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টা এইমাত্র শুরু হলো। দক্ষিণ আফ্রিকার উপকূলে এমন কিছু ঘটছে যেটা বিশ্ব রাজনীতির সমীকরণটাকে আমূল বদলে দিতে পারে। উইল পিস 2026 নাম দিয়ে সেখানে একটা যৌথ সামরিক মহড়া চলছে। অংশগ্রহণকারীদের তালিকাটা দেখলেই বোঝা যায় বিষয়টা কতটা সিরিয়াস। চীন, রাশিয়া, ইরান আর দক্ষিণ আফ্রিকা একসাথে মাঠে নেমেছে। ব্রিক্স জোটের এই 4 সদস্য এখন এমন একটা স্থানে জড়ো হয়েছে যেটা কৌশলগত দিক থেকে সোনার চেয়েও মূল্যবান। কারণটা সহজ, লোহিত সাগরের পথ এখন অবরুদ্ধ। তাই ইউরোপ আর আমেরিকার জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে যেতে বাধ্য। এটাই তাদের একমাত্র আশ্রয়। আর ঠিক সেই শেষ আশ্রয়ের পথেই 3 দিনের জন্য আমেরিকার তার মিত্রদের জাহাজ চলাচলে লাগাম টেনে ধরা হয়েছে। ডজনখানিক যুদ্ধজাহাজ সেখানে টহল দিচ্ছে।
চীনের অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ইরানের ফ্রিগেট, রাশিয়ার ডুবোজাহাজ সবকিছু মিলিয়ে এমন একটা দৃশ্য তৈরি হয়েছে যেটা উপেক্ষা করার ক্ষমতা কারও নেই। এই মহড়ার মাধ্যমে যে বার্তাটা দেয়া হলো সেটা হলো বিশ্বের এই অংশে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। বিশ্লেষকদের কাছ থেকে একটা কথা বারবার শোনা যাচ্ছে, এই তিনটা দেশ চীন, রাশিয়া, ইরান এখন এমনভাবে জড়িয়ে গেছে যে একজনকে বিচ্ছিন্ন করা মানে বাকি দুজনকেও নড়বড়ে করে দেয়া। ইরান যদি পরাজিত হয় রাশিয়া দুর্বল হয়ে পড়বে, রাশিয়া দুর্বল হলে চীনকে একাই যুদ্ধ করতে হবে, যেটা তার জন্য অনেক কঠিন। এই ডেমিনো প্রভাবের ভয়ই তাদের একই দড়িতে বেঁধে ফেলেছে। একজনের পতন মানে সবার পতন, তারা এটা বোঝে, তাই এমনভাবে একে অপরকে ধরে রেখেছে যে আলাদা করা প্রায় অসম্ভব। এখন আসা যাক এই সমীকরণের সবচেয়ে অবাক করা অধ্যায়। ন্যাটো জোটের ভেতরটা এখন ফাটল ধরে চৌচির হতে চলেছে। তুরস্ক এমন একটা কাজ করে বসেছে যেটা ন্যাটোর ৭৫ বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি। আঙ্কারা সামরিকভাবে আবেদন করেছে পাকিস্তান আর সৌদি আরবের গঠিত নতুন সামরিক জোটে যোগ দেওয়ার জন্য। এই জোটের নিয়ম ন্যাটোর মতোই, কোনো সদস্যের উপর আক্রমণ হলে সেটা সবার উপর আক্রমণ হবে বলে গণ্য হবে। শুরুতে অনেকে হেসে উড়িয়ে দিয়েছে, বলেছে এটা ভিত্তিহীন গুজব, কিন্তু আঙ্কারার ভেতর থেকে যে তথ্য আসছে তাতে হাসির কোনো জায়গা নেই। আবেদনটা সত্যিই জমা পড়েছে, কিন্তু একটা ন্যাটো সদস্য দেশ কেন হঠাৎ অন্য জোটে যোগ দিতে চাইছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে ভূমধ্য সাগরের গভীরে তাকাতে হবে। সাইপ্রাস নিয়ে তুরস্ক আর গ্রিসের বিরোধ দশকের পর দশক ধরে চলছে। দুটো দেশই ন্যাটোর সদস্য, কিন্তু তুরস্ক জানে কোনোদিন যদি সত্যিকারের সংঘর্ষ বাধে ন্যাটো গ্রিসের পক্ষে দাঁড়াবে। ফ্রান্স ইতোমধ্যেই গ্রিসকে আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করেছে, জার্মানি তাদের নৌবাহিনী শক্তিশালী করছে। এই তিক্ত বাস্তবতা তুরস্ককে বুঝিয়ে দিয়েছে ন্যাটোর ভেতরে তারা আসলে অনাথ, আর অনাথ থাকার চেয়ে নতুন পরিবার খোঁজাটা বুদ্ধিমানের কাজ। তুরস্ক যদি সত্যি বেরিয়ে যায় ন্যাটোর জন্য সেটা হবে মাথায় বাজ পড়ার মতো। ৫ লাখের বেশি সৈন্যের অধিকারী তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। তাদের ছাড়া ন্যাটোর দক্ষিণ দিকটা একেবারেই অরক্ষিত হয়ে পড়বে। রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দিক থেকে কোনো সংকট দেখা দিলে সেটা সামলানো বহুগুণ কঠিন হয়ে যাবে। আর একটা বিষয় চোখে পড়ার মতো, মধ্যপ্রাচ্যে আমেরিকা যা খুশি তাই করে বেড়াচ্ছে, আর ইউরোপের দেশগুলো একেবারেই নিশ্চুপ। ইরানের বিরুদ্ধে কোনো যৌথ অভিযানে অংশ নিচ্ছে না, ভেনেজুয়েলার জাহাজ লুটের ব্যাপারেও কোনো প্রতিবাদ করেনি। এই নীরবতা সাধারণ নীরবতা নয়, এটা বলছে ইউরোপ বুঝে গেছে এই খেলায় আমেরিকার সঙ্গী হলে নিজেদেরকেও পড়তে হবে। চীনের প্রকৃত শক্তি কোথায় সেটা নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা যা বলেন আর বাস্তবে যা ঘটছে তার মধ্যে বিশাল ফারাক। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তাদের জাহাজ বিধ্বংসী মিসাইল ৮,০০০ কিলোমিটার দূরের চলন্ত রণতরীকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকার হাতে এই প্রযুক্তি নেই, মানে হলো আমেরিকার এই বিশাল বিমানবাহী জাহাজগুলো, যেগুলোকে এতদিন সমুদ্রের সম্রাট মনে করা হতো, সেগুলো এখন আর ধরাছোঁয়ার বাইরে নয়। চীন চাইলে ডোবাতে পারে। এই ভয়টাই হয়তো এতদিন সরাসরি সংঘাত ঠেকিয়ে রেখেছিল, কিন্তু মনে হচ্ছে আমেরিকা সেই বিচক্ষণতা এখন হারাচ্ছে। একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। চীন, রাশিয়া, ইরান তিনটাকে একসাথে বিরক্ত করছে। এটা মূর্খতা নাকি পরিকল্পনা সেটা স্পষ্ট নয়, তবে পরিণতি যে শুভ হবে না সেটা যে কোনো বিবেকবান মানুষ অনুমান করতে পারে। ৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কথাই শেষ কথা ছিল। ইরাক ভেঙে দিল, কেউ টু শব্দ করেনি। আফগানিস্তানে ২০ বছর ধরে আগুন জ্বালালো, কারো মুখে রা নেই। লিবিয়া ধ্বংস করে দিল, দুনিয়া শুধু তাকিয়ে দেখল। সেই যুগ শেষ হয়ে গেছে। চীনের উত্থান পুরো দাবার ছকটাই পাল্টে দিয়েছে। অর্থনৈতিক শক্তিতে তারা এখন আমেরিকার কাছাকাছি, সামরিক সক্ষমতা প্রতিদিন বাড়াচ্ছে, বিজ্ঞান আর প্রযুক্তিতে অনেক ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গেছে। এই সত্যতা মেনে নিতে ওয়াশিংটনের গলায় আটকে যাচ্ছে, কিন্তু না মানলে যে পথে হাঁটতে হবে সেই পথের শেষে অন্ধকার ছাড়া কিছুই নেই। দুনিয়া এখন একটা চৌরাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে। সামনের কয়েক মাস মানব সভ্যতার জন্য নিয়তি নির্ধারণকারী সময়। এই সময়ে যারা ক্ষমতার চাবি ধরে আছেন তারা কোন দিকে ঘোরাবেন সেটার উপর নির্ভর করছে আগামী বহু বছরের ভবিষ্যৎ। পৃথিবী কি বহু শক্তির সহাবস্থানের পথে এগোবে, নাকি আরেকটা ভয়াবহ রক্তক্ষয়ে ডুবে যাবে, সেই উত্তর এখনও কেউ দিতে পারছে না। তবে একটা বিষয় একেবারেই নিশ্চিত, যে পুরনো দুনিয়া ছিল যেখানে একজনের কথায় সব চলত, সেটা মৃত। নতুন কিছু আসছে। সেই নতুন জিনিসটা ফুল হবে নাকি আগুন হবে, সেটাই এখন কোটি কোটি মানুষের জানার অপেক্ষা।